আমি যদি জানি যে দুটি বস্তুর মধ্যে সমধর্মী আধান রয়েছে, তাহলে আমি কিন্তু চোখ বুজে বলে দেব যে দুটি বস্তুর মধ্যে সর্বদা বিকর্ষণ কাজ করবে এবং এই বিকর্ষণের তীব্রতা ততই কমতে থাকবে যতই কিনা দুটি বস্তুর মধ্যে দূরত্ব বাড়তে থাকবে, এবং সেটি তুমি এখানে দেখতে পাচ্ছ। অপরদিকে যদি আমি জানি যে দুটি বস্তুর মধ্যে বিপরীতধর্মী আধান রয়েছে, তাহলে আমি আবারও চোখ বুজে বলে দেব যে দুটি বস্তুর মধ্যে সর্বদা আকর্ষণ কাজ করবে এবং এই আকর্ষণের তীব্রতা ততই বাড়তে থাকবে যতই কিনা দুটি বস্তুর মধ্যে দূরত্ব কমতে থাকে, এবং সেটিও তুমি এখানে দেখতে পাচ্ছ। এখন আমরা উল্টো রাস্তায় হাঁটব এবং আমরা বলার চেষ্টা করব যে যদি আমরা দুটি বস্তুর মধ্যে বিকর্ষণ বা আকর্ষণ দেখি, সেই থেকে কি আমরা বলতে পারি যে বস্তু দুটির মধ্যে কী ধরনের আধান রয়েছে? এটি হচ্ছে আমার প্রশ্ন। তাহলে প্রথম ক্ষেত্রে আসা যাক। প্রথম ক্ষেত্রে ধরো দুটি বস্তু তোমার কাছে রয়েছে, এই একটি বস্তু এবং আরেকটি বস্তু এর কাছাকাছি রয়েছে, এবং এই দুটি বস্তুর মধ্যে তুমি যেটি লক্ষ্য করছো যে বিকর্ষণ কাজ করছে, অর্থাৎ এরা একে অপরের থেকে দূরে সরে যেতে চায়। তাহলে তুমি কি বলতে পারো যে দুটি বস্তুর মধ্যে সমধর্মী আধান রয়েছে? যে যদি এইটিতে ধনাত্মক আধান থাকে, তাহলেও এইটিতে ধনাত্মক আধান থাকবে? তুমি অবশ্যই বলতে পারো, এবং এটি সঠিক। কি বলছি আরও একবার বলি, যে দুটি বস্তুর মধ্যে তুমি যদি বিকর্ষণ দেখতে পাও, তাহলে তুমি যদি চোখ বুজে বলে দাও যে দুটি বস্তুর মধ্যে সমধর্মী আধান রয়েছে, তাহলে তোমার উত্তরটি বা সিদ্ধান্তটি হবে সঠিক। অপরদিকে আমরা আবারও দুটি বস্তু নিলাম, এই একটি বস্তু, তার কাছাকাছি আরও একটি বস্তু রয়েছে। এখন এই বস্তু দুটির মধ্যে তুমি আকর্ষণ দেখতে পাচ্ছ, অর্থাৎ তারা কাছাকাছি আসতে চায়। এই অবস্থায় তুমি কি বলতে পারো যে দুটি বস্তুর মধ্যে বিপরীতধর্মী আধান রয়েছে, অর্থাৎ যদি এটিতে ঋণাত্মক আধান থাকে, এটিতে ধনাত্মক আধান রয়েছে? তুমি কিন্তু এটি সবসময় বলতে পারো না। তার কারণ বুঝতে হলে আমাদের পরীক্ষাতে আসতে হবে। সেই পরীক্ষাটি তুমি ছোটোবেলায় অনেকবার করেছো, হয়তো তখন তোমার জেনে ওঠা হয়নি এর পিছনে কারণ কি। তো পরীক্ষাটি হলো এই রকম, যে তুমি মাথায় ভালো করে পেনটিকে ঘষে টেবিলের ওপর রাখা কিছু কাগজের টুকরোর কাছে তুমি নিয়ে যাও, এবং দেখতে পাবে যে কাগজের টুকরোগুলির সাথে পেনটির আকর্ষণ তৈরি হয়েছে, এবং কিছু কিছু কাগজের টুকরো তো পেনটির সাথে লেগেও গেছে। এটি কিন্তু সম্পূর্ণ একটি নতুন ঘটনা। তার কারণ যে তুমি এখনও পর্যন্ত যেটি লক্ষ্য করেছো যে আকর্ষণ, বা যেটি বিশ্বাস করে এসছো যে আকর্ষণ শুধুমাত্র বিপরীতধর্মী আধানযুক্ত বস্তুর মধ্যেই হয়, এখন তুমি একটি নতুন জিনিস দেখতে পাচ্ছ। সেটি হচ্ছে যে আকর্ষণ কিন্তু এখন আধানযুক্ত বস্তুর সাথে আধানবিহীন বস্তুর মধ্যেও হয়। আধানযুক্ত বস্তু হলো এখানে পেনটি, কারণ পেনটি আমি মাথায় ঘষেছি, সেই ঘর্ষণের ফলে পেনে অতিরিক্ত আধান তৈরি হয়েছে। অপরদিকে আধানবিহীন বস্তুটি হলো কাগজের টুকরোগুলি, কারণ আমি তাকে কোনো কিছু দিয়ে ঘষিনি, সুতরাং স্বাভাবিক অবস্থায় তাদের মধ্যে কোনো রকম অতিরিক্ত আধান নেই। সুতরাং কাগজের টুকরোগুলি আধানবিহীন বস্তু এবং পেনটি আধানযুক্ত একটি বস্তু। এখন আমরা দেখতে পাচ্ছি যে আধানযুক্ত বস্তুর সাথে আধানবিহীন বস্তুর মধ্যেও কিন্তু আকর্ষণ হয়, অর্থাৎ এই একটি বস্তু যার মধ্যে কোনো রকম আধান নেই, অর্থাৎ আমাদের কাগজের টুকরো, এবং এটি হচ্ছে আধানযুক্ত বস্তু, যেটি কিনা আমাদের পরীক্ষা অনুযায়ী পেনটি, এবং এর মধ্যে ধরো ধনাত্মক আধান তৈরি হয়েছে। আর আমরা এখন যেটি দেখতে পাচ্ছি যে এই দুটি বস্তুর মধ্যেও কিন্তু আকর্ষণ তৈরি হচ্ছে, অর্থাৎ দেখতে পাচ্ছ আকর্ষণ আধানযুক্ত বস্তুর সাথে আধানবিহীন বস্তুর মধ্যেও কিন্তু হয়। তাহলে দেখো, একই সাথে আমাদের যে পূর্ব ধারণা সেটি ভেঙে গেল এবং নতুন একটি ধারণার জন্ম নিল। এখন আমাদের কাজ হবে যে এই যে আধানবিহীন বস্তুর সাথে আধানযুক্ত বস্তুর মধ্যে কেন আকর্ষণ তৈরি হয়, এটি আমাদের বুঝতে হবে। আর এখান থেকেই জন্ম নেয় একটি নতুন বিষয়ের, সেটি হচ্ছে আবেশ, যেটি কিনা
আমাদের এই ভিডিওটির মূল বিষয়। আমরা আবেশ সম্পর্কে আসব। এখন তোমাকে একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় জানতে হবে, সেটি হচ্ছে যে একটি পরমাণুর যে পারমাণবিক যে গঠন, অর্থাৎ নিউক্লিয়াস কিভাবে রয়েছে, ইলেকট্রনগুলি কিভাবে ঘুরছে, তার এই যে সুনির্দিষ্ট গঠন, সেই গঠনের কি পরিবর্তন হয় যখন কিনা আমরা বাইরে থেকে একটি আধানযুক্ত বস্তুকে ওই পরমাণুটির কাছে আমরা নিয়ে আসি। এটি তোমাকে প্রথম বুঝতে হবে। বিষয়টিকে খুব সহজ রাখার জন্য আমি শুধুমাত্র একটি ধনাত্মক কিউ আধানকে নিয়েছি আর একটি সোডিয়ামের পরমাণুকে নিয়েছি। সোডিয়ামের পরমাণুতে তুমি জানো 11টি ইলেকট্রন থাকে, 11টি প্রোটন থাকে নিউক্লিয়াসে, এবং নিউট্রন তো আছেই। এবং ইলেকট্রনের আধানের প্রকৃতি তুমি জানো ঋণাত্মক, এবং কেন্দ্রে থাকা বা নিউক্লিয়াসে থাকা অবস্থিত প্রোটনগুলির আধানের প্রকৃতি তুমি জানো ধনাত্মক, এবং নিউট্রনের তো কোনো রকম আধান নেই। স্বাভাবিক অবস্থায় সোডিয়াম পরমাণু নিস্তড়িত, আধানবিহীন, তার কারণ যতগুলি প্রোটন রয়েছে ততগুলি ইলেকট্রন রয়েছে। এখন আমি যদি বাইরে থেকে এই ধনাত্মক কিউ আধানটিকে এই সোডিয়াম পরমাণুর কাছাকাছি নিয়ে আসি, তাহলে তুমি জানো যে এই ইলেকট্রনগুলির সাথে ওই ধনাত্মক কিউ আধানের যে আকর্ষণের তীব্রতা আরও বৃদ্ধি পাবে, এবং একই সাথে নিউক্লিয়াসে অবস্থিত প্রোটনগুলির সাথে এই ধনাত্মক কিউ আধানটির মধ্যে বিকর্ষণ তত তীব্র হবে যতই কিনা আমি এই ধনাত্মক কিউ আধানটি ওই সোডিয়াম পরমাণুর কাছাকাছি নিয়ে যাই। এবং শেষমেশ তুমি দেখতে পাচ্ছ যে সোডিয়াম পরমাণুটির পারমাণবিক যে গঠন, যে ভেতরের যে গঠন, তার একটি বিশাল বিকৃতির সৃষ্টি হয়ে গেছে। এবং এই বিকৃতিতে আমি দেখতে পাচ্ছি যে নিউক্লিয়াস বাঁ দিকে অবস্থান করছে, এবং বিভিন্ন কক্ষপথে যে ইলেকট্রনগুলি ঘুরছিল তাদের যাত্রাপথের তারা প্রত্যেকটি ইলেকট্রনই দেখো তাদের বেশিরভাগ সময় তারা কিন্তু নিউক্লিয়াসের ডান দিকে তারা কিন্তু অবস্থান করছে। তারা বেশিরভাগ সময় নিউক্লিয়াসের ডান দিকে তারা কাটাচ্ছে, অর্থাৎ তারা ধনাত্মক কিউ আধানের কাছাকাছি থাকতে চায়। তো এটি যদি হয় তাহলে আমরা এই বিকৃত সোডিয়াম পরমাণুটিকে এই বাইরে কিউ আধানের উপস্থিতিতে আমরা এই সোডিয়াম পরমাণুটিকে কি আমরা এইভাবে আঁকতে পারি? এটি হলো আমাদের সোডিয়াম পরমাণুটি, যেটির এখন বিকৃত অবস্থা রয়েছে। তার কারণ এই ধনাত্মক কিউ আধানটি উপস্থিতির জন্য নিউক্লিয়াস এখন এই দিকে সরে এসছে, এবং সমস্ত ইলেকট্রনগুলি তাদের যাত্রাপথের বেশিরভাগ সময় তারা এখন এই অঞ্চলে সময় কাটাচ্ছে। সেই কারণে এখানে আমি ঋণাত্মক চিহ্নটি দিয়েছি। এই যে সোডিয়াম পরমাণুটির বিকৃত পরমাণুটির যে আধানের প্রকারের যে স্থানীয় বন্টন, সেটি হচ্ছে কিন্তু এই প্লাস কিউ আধানটির উপস্থিতির জন্য। কিন্তু একটি জিনিস কি তুমি ভালো করে লক্ষ্য করেছো, সেটি হচ্ছে যে এই বিকৃত পরমাণুটি কিন্তু এখনও আধানবিহীন, কারণ এখানে নিউক্লিয়াসে যতগুলি প্রোটন রয়েছে ততগুলি ইলেকট্রন রয়েছে। তো এটির মধ্যে কোনো রকম এখনও আধান, নতুন করে আধান তৈরি হয়নি বা আধান ধ্বংস হয়নি। তো এখানে এখনও কিন্তু আধানবিহীন রয়েছে, অর্থাৎ এই পরমাণুটি, এই বিকৃত পরমাণুটি সামগ্রিকভাবে আধানবিহীন। এখন আমি যদি এই অঞ্চলটির সাথে এই ধনাত্মক কিউ মধ্যে দেখি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে একটি আকর্ষণের সৃষ্টি হয়েছে, কারণ বিপরীতধর্মী আধান রয়েছে, এবং একই সাথে এই অঞ্চলটির সাথে এই কিউ আধানটির একটি বিকর্ষণ সৃষ্টি হচ্ছে। এখন যেহেতু এই অঞ্চলটি এই কিউ আধানের থেকে খুব কাছে রয়েছে, তো সেই কারণে এখানে আকর্ষণের তীব্রতাও কিন্তু বেশি। আর অপরদিকে এই নিউক্লিয়াস যেহেতু এই ধনাত্মক কিউ থেকে অনেক দূরে রয়েছে, তাই বিকর্ষণের মানও কিন্তু কম। এই কারণেই আমি দেখো আকর্ষণের ক্ষেত্রে যে তীরচিহ্নগুলি এঁকেছি, সেই তীরচিহ্নগুলির দৈর্ঘ্য অনেক বেশি বিকর্ষণের ক্ষেত্রে তীরচিহ্নগুলির থেকে। এবং সামগ্রিকভাবে তুমি যদি দেখো তাহলে দেখতে পাচ্ছ যে আকর্ষণ জিতে যাচ্ছে বিকর্ষণের থেকে।
অর্থাৎ এই আধানবিহীন পরমাণুটির সাথে এখন কিন্তু সামগ্রিকভাবে কিউ আধানটির মধ্যে একটি আকর্ষণ তৈরি হচ্ছে, কারণ আকর্ষণ এখানে বেশি তীব্র বিকর্ষণের থেকে। এবং এটি হচ্ছে আমাদের সূত্রপাত যে আধানযুক্ত বস্তুর সাথে আধানবিহীন বস্তুর মধ্যেও আকর্ষণ তৈরি হতে পারে। এখনও কিন্তু আমি সেই গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দিইনি। সেটি হচ্ছে যে আমরা যখন পেনটিকে মাথায় ঘষে কাগজের টুকরোর কাছে নিয়ে গিয়েছিলাম, তো সেখানে আমি একটি আকর্ষণ দেখতে পেয়েছি। এবং আমাদের যেটি প্রচলিত ধারণা ছিল যে আকর্ষণ শুধুমাত্র বিপরীত আধানযুক্ত বস্তুর মধ্যেই হয়, কিন্তু এই ধারণা আমাদের এখন ভেঙে গেছে। আমরা এখন দেখতে পেয়েছি যে আধানযুক্ত বস্তু এবং আধানবিহীন বস্তুর মধ্যেও কিন্তু আকর্ষণ তৈরি হয়। এবং আমরা সেই প্রশ্নের উত্তর খুঁজব, কেন আকর্ষণ তৈরি হচ্ছে, এবং সেটি খুঁজতে গিয়ে আমরা দেখব যে এইখানে যে আমি ব্যাখ্যাটি দিয়েছি সেই ব্যাখ্যাটি একটি ভিত হিসাবে কাজ করবে। তো আমি আবারও সেই কাগজের টুকরো এবং পেনটিকে নিয়ে নিই এবং কাগজের টুকরোটিকে আমি বড় করে এঁকেছি। আমি যেহেতু পেনটিকে মাথায় ঘষেছিলাম এবং ঘর্ষণের ফলে তুমি জানো পেনটিতে আধান তৈরি হয়েছে। ধরো উদাহরণ হিসাবে এখানে ধনাত্মক আধান তৈরি হয়েছে। এবং আপাতত এই কাগজের টুকরোটির সাথে এই পেনটির মধ্যে দূরত্ব অনেক বেশি, এবং এই কাগজের টুকরোটি সামগ্রিকভাবে এর কিন্তু আধান নেই। তার কারণ তুমি ভালোভাবেই জানো। এবং এখানে আমি দেখো কোটি কোটি পরমাণু রয়েছে এই কাগজের টুকরোটির মধ্যে, কিন্তু এখানে আমি মাত্র 9টি পরমাণুকে দেখিয়েছি। এবার আমি যদি এই পেনের টুকরোটিকে আমি যদি কাগজের টুকরোর কাছে নিয়ে আসি, তাহলে আমরা কি দেখতে পাবো, মানে কি হবে ভেতরে। প্রত্যেকটি পরমাণুকে যদি দেখা হয় এই পেনটির উপস্থিতিতে, তাহলে এই একই ঘটনা ঘটবে। সেই একই ঘটনা যদি ঘটে, তাহলে আমি এই পরমাণুটিকে এখন এইভাবে আমি দেখতে পারি, এবং এই বিকৃত পরমাণুটির এই দিকে বেশি পরিমাণে ইলেকট্রন থাকবে, তো এই কারণে আমি ঋণাত্মক আধান দিয়ে সেটি বোঝাচ্ছি, এবং এই দিকে নিউক্লিয়াস সরে যাবে এই ধনাত্মক আধানের বিকর্ষণের ফলে, তো এইখানে ধনাত্মক আধান লিখছি। এবং প্রত্যেকটি পরমাণুর ক্ষেত্রে একই ঘটনা ঘটবে। তাহলে আমি এঁকে নিই প্রত্যেকটি পরমাণুর ক্ষেত্রে। তাহলে এখন আমাদের এই অবস্থা হয়েছে প্রত্যেকটি পরমাণুর মধ্যে। এবং তুমি যদি দেখো এই জায়গাগুলিতে বা এইখানে 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 এই জায়গাগুলিতে যদি তুমি দেখো, তাহলে দেখতে পাচ্ছ যে যত পরিমাণ ধনাত্মক আধান তৈরি হয়েছে তত পরিমাণে ঋণাত্মক আধান তৈরি হয়েছে। তো হিসাব মতো আমরা এখানে আধানবিহীন অঞ্চল ধরে নিতে পারি, এই জায়গাতে এই জায়গাতে এই জায়গাতে এই জায়গাতে। কিন্তু আমরা যদি এই জায়গাতে যদি দেখি, এখানে কিন্তু ঋণাত্মক আধানকে প্রশমিত করার জন্য কোনো বিপরীতধর্মী আধান নেই। একইভাবে এখানে ধনাত্মক আধানকে প্রশমিত করার জন্য ঋণাত্মক আধান নেই। তাহলে ভেতরের সমস্ত কিছু ব্যাপার ভুলে গিয়ে আমি পুরো কাগজটির ভেতরে যে আধানের যে স্থানীয় বন্টন, সেটি আমি এইভাবে ভাবতে পারি। মানে এই দিকে ঋণাত্মক আধান রয়েছে এবং এই প্রান্তে ধনাত্মক আধান রয়েছে। এবার আসছে আমাদের আসল উত্তর। সেটি হচ্ছে যে এই কাগজের টুকরোটি যদি এই প্রান্তকে তুমি যদি দেখো, এই প্রান্তটির সাথে পেনটির মধ্যে একটি তীব্র আকর্ষণ তৈরি হচ্ছে। তীব্র কথাটি কেন বললাম, তার কারণ হচ্ছে যে এই প্রান্তটির সাথে পেনটির মধ্যে যে দূরত্ব সেটি অত্যন্ত কম। তো এখানে যে আকর্ষণ তৈরি হয়েছে সেটির তীব্রতা কিন্তু অত্যন্ত বেশি। অপরদিকে কাগজের এই প্রান্তটির সাথে এই পেনটির মধ্যে যে বিকর্ষণ তৈরি হচ্ছে সেটি কিন্তু অত্যন্ত দুর্বল। দুর্বল কেন? কারণ হচ্ছে তাদের মধ্যে দূরত্ব অনেক বেশি। তো এই ক্ষেত্রে দেখো এইখানের মতো আবারও তীব্রতার দিক দিয়ে আকর্ষণ জিতে যাচ্ছে, এবং শেষমেশ আমরা দেখতে পাচ্ছি যে এই কাগজের টুকরোটির সাথে পেনটির মধ্যে একটি আকর্ষণ সৃষ্টি হচ্ছে। আর এখানেই আমাদের যে প্রশ্ন ছিল, কেন আধানযুক্ত বস্তুর সাথে আধানবিহীন বস্তুর মধ্যে আকর্ষণ তৈরি হয়েছে, তার উত্তর কিন্তু আমরা খুঁজে পেলাম।
এবং তুমি জানো যে এই কাগজের টুকরো হচ্ছে অন্তরক। অন্তরক মানে আমি এখানে প্রত্যেকটি পরমাণুর ক্ষেত্রে আমি যে ইলেকট্রনগুলিকে ধরেছিলাম বা ইলেকট্রনগুলি যে রয়েছে সেই ইলেকট্রনগুলি কিন্তু পরমাণু ছেড়ে কিন্তু বাইরে বেরিয়ে পড়ছে না মুক্ত ইলেকট্রনের মতো, এদিক ওদিক ঘুরছে না, কিন্তু তাদের স্থানীয় বিকৃতি হচ্ছে, কিন্তু তারা যে নিউক্লিয়াস ছেড়ে বাইরে বেরিয়ে পড়ছে এরকম তো হচ্ছে না। তো সেই কারণে অন্তরকের ক্ষেত্রে এই ব্যাখ্যাটি যথাযথ। কাগজের টুকরোটি একটি অন্তরক এবং অন্তরকের সাথে এই পেনটির মধ্যে যে আকর্ষণ হচ্ছে, যদিও অন্তরকটি আধানবিহীন সামগ্রিকভাবে, তার উত্তর কিন্তু আমরা পেয়ে গেলাম। আর এটিকেই বলা হয় আবেশ। তার মানে আবেশ কি? আবেশ হচ্ছে এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে তুমি কোনো বস্তুর মধ্যে সাময়িক একটি আধানের স্থানের বিভাজন করতে তুমি পারো, এবং যার ফলে তুমি দেখতে পাও যে একটি আধানবিহীন বস্তুর সাথে একটি আধানযুক্ত বস্তুর মধ্যে আকর্ষণ তৈরি হচ্ছে। অপরদিকে এই পুরো পদার্থটি যদি অন্তরক না হয়ে যদি পরিবাহী যদি হতো, তাহলে সেক্ষেত্রে আবেশ কেমনভাবে তৈরি হতো? পরিবাহীর ক্ষেত্রে আবেশ ব্যাখ্যা করা অত্যন্ত সহজ, অন্তরকের ক্ষেত্রে কিছুটা জটিল ছিল। পরিবাহীতে আমরা জানি যে অসংখ্য মুক্ত ইলেকট্রন রয়েছে, যেগুলি এদিক ওদিক সেদিক তারা কিন্তু ঘোরাফেরা করে সমগ্র পদার্থ জুড়ে। এবং এই মুক্ত ইলেকট্রনগুলি কোথা থেকে আসে? না, ওই প্রত্যেকটি পরমাণুর বাইরের কক্ষ থেকে আসে। যেমন সোডিয়াম পরমাণুর বাইরের কক্ষে একটি ইলেকট্রন থাকে, সেই ইলেকট্রনটি মুক্ত হয়ে এদিক ওদিক ঘোরাফেরা করে, এবং এখানে প্রচুর 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 কিন্তু মুক্ত ইলেকট্রন রয়েছে। এখন আমি যখন এই আধানযুক্ত পেনটিকে যদি এই পরিবাহীর কাছে নিয়ে আসি, তখন মুক্ত ইলেকট্রনগুলি যেহেতু তাদের আধান হচ্ছে ঋণাত্মক, তাহলে তারা সবাই এই দিকে ছুটে চলে আসবে আকর্ষণ বলের দরুন, এবং যেহেতু এই দিকে ইলেকট্রনের ঘাটতি দেখা যাচ্ছে, তাহলে এই দিকে আমাদের ধনাত্মক আধান তৈরি হবে। এবং এখান থেকে খুব সহজেই বোঝা যায় কিভাবে পরিবাহীটির সাথে সামগ্রিকভাবে পেনটির আকর্ষণ তৈরি হচ্ছে। তাহলে পরিবাহী এবং অন্তরকের ক্ষেত্রে আমরা দেখলাম যে আবেশ দুই ক্ষেত্রেই কিন্তু ঘটে, যদিও প্রক্রিয়াটি দুই ক্ষেত্রে ভিন্ন রকম। ভিডিওটি শেষ করার আগে আমি একটি গুরুত্বপূর্ণ কথা বলে শেষ করতে চাই। আমি যে কথাটি বারবার করে বলছি সেটি হচ্ছে যে ধনাত্মক আধানযুক্ত বস্তুর সাথে আধানবিহীন বস্তুর মধ্যে যে আকর্ষণ হয় সেটির প্রধান কারণ হচ্ছে আবেশ। কিন্তু তুমি যদি মূল ব্যাপারটিতে যাও, তাহলে তুমি দেখতে পাবে যে আকর্ষণ শুধুমাত্র সীমাবদ্ধ থাকে একটি ধনাত্মক আধানের সাথে একটি ঋণাত্মক আধানের মধ্যেই। বস্তুর ক্ষেত্রে কি হচ্ছে না, ওর ভেতরে যে দুই প্রকার আধান রয়েছে তাদের স্থানগতভাবে বিভেদ তৈরি হচ্ছে, তো সেই কারণে আবেশ তৈরি হচ্ছে। আর আমরা দেখতে পাচ্ছি যে আধানযুক্ত বস্তুর সাথে আধানবিহীন বস্তুর মধ্যে আকর্ষণ।